দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ ভারত সম্পর্ক। আপনারা এরই মধ্যে জানেন যে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসেছে বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন, এবং সেই জায়গাটাই জোট হিসেবে এবার ক্ষমতায় গিয়েছে বিজেপি, এবং সেই জায়গাটাই শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যেই তিনি দেশে ফিরেছেন, বাংলাদেশে ফিরেছেন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদী, একই সঙ্গে কংগ্রেসের নীতি নির্ধারকদের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব মিলে আমরা বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলতে চাই। আজকে আমাদের আলোচনায় যোগ দিয়েছেন গুরুত্বপূর্ণ দুজন অতিথি। পরিচয় করে দিতে তাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট আভয়না রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট, একেবারে ডান পাশে আছেন। আমার পাশে আছেন ফণীন্দ্র সরকার, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছেন ইনসাইড পলিটিক্সে। ফণীন্দ্র সরকার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী যে সাক্ষাৎ হলো, সেটি বলা হচ্ছিল যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। সেই জায়গাটায় বলা হচ্ছে যে এই দুই দেশে, এই দুই সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতা থাকায় এবার বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে। একটু নির্বাচন, ভারতের নির্বাচন, একই সঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্ক। আপনাকে ধন্যবাদ, চ্যানেল নিউজ 24-এর দর্শকদেরও ধন্যবাদ। আপনি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, আমরা আসলে বিষয়টা অনেক পুরনো বিষয়। কারণ আমরা সবসময় এই বিষয়টা নিয়ে আমরা মনে করি বাংলাদেশ ভারত সম্পর্ক কখনো বলা হয় অনন্য এক উচ্চতায় পৌঁছে গেছে, কখনো বলা হয় সোনালী অধ্যায় শুরু হয়ে গেছে। এখানে যখন কোনো নতুন হাই কমিশনার এসে যোগ দেন, তখন তিনি বলেন বাংলাদেশ ভারত সম্পর্ক আরও যতটা এগিয়ে দেওয়া যায়। এই কথাগুলি বলার মানেটা কি? এই মানেটা আমি কখনো অর্থ খুঁজে পাইনি। আমার কাছে মনে হয় বাংলাদেশ ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে সবসময় একই রকম আছে, এবং আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, তাছাড়া আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের অন্যতম সহযোগী দেশ হিসাবে ভারত আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। সেজন্য আমরা কৃতজ্ঞতার সঙ্গে তাদেরকে স্মরণ করি। তো পক্ষান্তরে এটাও বলতে হবে, ভারতের নীতি এবং আদর্শ সরকার বদল হলো, তাতে নীতি আদর্শে কোনো পরিবর্তন ঘটে না। আপনি দেখবেন 1971 সালের পর থেকে এই পর্যায়ে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে কখনো কখনো ওই সমুদ্রের ঢেউ যেমন আসতে পড়ে, সেরকম আসতে পড়েছিল, আবার কখনো কখনো ছন্দপতনও ঘটেছিল। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এখন দীর্ঘদিন যাবৎ নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ক্ষমতায় আসলেন, এবং একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে এবারে চতুর্থ দফা তিনি ক্ষমতার অনুশীলন করছেন। এখন দুই সরকারের সঙ্গে একটা বিভিন্ন বিষয়, ভারত বাংলাদেশ সম্পর্কটা কিন্তু কেবল সরকারের নয়, এখানে একটা বহুমাত্রিক সম্পর্কের একটা বিষয় আছে। আমরা কিন্তু একটা বিষয় ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কখনো সামনে নিয়ে আসি না, সেটি হচ্ছে আমাদের সংস্কৃতি হতে হবে একমাত্র ভারত বাংলাদেশ সম্পর্কের ভিত্তি। আমরা এই ভিত্তিটার কথা কখনো কিন্তু সামনে নিয়ে আসেন। আপনি দেখেন, এটা তো একটা সময় ভারতের অংশই ছিল, বৃহৎ ভারতবর্ষের একটা অংশ ছিল। সেই অংশ হিসেবে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা এবং আমাদের যে রীতিনীতি সব কিছুর মধ্যে একটা ঐক্য ছিল। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে মাঝে মাঝে যে ছন্দপতন ঘটেছে, সেই ছন্দপতন ঘটার তো কোনো কারণ ছিল না। আজকে দেখেন ভারত বাংলাদেশ সম্পর্কের কথা এত ভালো আমরা বলছি, এত উচ্চতায় পৌঁছে গেছে, তারপরে আপনি কি অস্বীকার করতে পারবেন বাংলাদেশের মেজরিটি পার্সন ভারতের বিরোধিতা করছে, ভারত বিরোধী রাজনীতিকে তারা পুঁজি হিসেবে ব্যবহার করে আসছে। এটা কারণটা কি? এই কারণটা হচ্ছে ভারতীয় পলিসির মধ্যে কিছু দুর্বলতা রয়ে গেছে। সেই দুর্বলতার কারণে আমাদের দেশের এখনো অনেক মানুষ আছে ভারত বিরোধিতা করে। আমরা হয়তো লজ্জায় বলতে পারি না আমরা ভারতের বিরোধিতা, হ্যাঁ আমরা বলতে পারি না, আমরা বলতে সাহস পাই না যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঘাটতি আছে। ঘাটতি কথাটা আমরা বলি না, না বলার পিছনে এই বলি না বলি কিন্তু বারবার আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কের কথা নিয়ে আসতেছে। আজকে থেকে এই যে আপনি বলছিলেন যে পলিসির জায়গাটায় ঘাটতি আছে ভারতের, এই যে নতুন যে সরকার আসছে সেসব জায়গায় কোনো রকম চিন্তা ভাবনা করবে বলে মনে হয়? আমার কাছে মনে হচ্ছে কি যে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে তেমন একটা পরিবর্তন হবে না। এটা একটা পলিটিক্স, আন্তর্জাতিক পলিটিক্সের ক্ষেত্রে একটা ইস্যুকে সামনে রেখে, যেমন ধরেন আমাদের সবচেয়ে মৌলিক ইস্যু কোনটা ছিল, যে আমরা কিন্তু তিস্তা নিয়ে এখনও কথাবার্তা বলছি। 2008 সালের নির্বাচনের মধ্যে দিয়ে শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছিলেন, প্রথমবার, তখন কিন্তু আপনার এই তিস্তা চুক্তি নিয়ে তখন থেকে আলোচনা হয়েছিল। তখন কংগ্রেস ক্ষমতায় ছিল, মনমোহন সিং এবং সোনিয়া গান্ধী সহ বাংলাদেশে এসেছিলেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন দীপুমণি তখন বলেছিলেন যে এই আলোচনার মধ্যে আমাদের তিস্তা চুক্তি ফয়সালা হয়ে যাবে এবং আলোচনা এজেন্ডা। অথচ ভারতীয় পত্রপত্রিকা মিডিয়া বলছে যে তিস্তা চুক্তি কোনো এজেন্ডার মধ্যেই নাই। এই যে আমাদের যে একটা বিভ্রান্তি, আমাদের যে চিন্তা, সেই তিস্তা চুক্তিটা কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না?
এর মৌলিক কারণটা এটা একটা পলিটিক্স। তার মানে কি এটাকে ঝুলিয়ে রাখতে হবে, ঝুলিয়ে না রাখলে তো রাজনীতিটা আপনার হবে না, প্রকটতর হবে না। রাজনীতির প্রকটতরের জন্য, উৎকর্ষের জন্য, বিকশিত করার জন্য আমাদের একটা ইস্যু লাগবে, সেই ইস্যুটা হচ্ছে তিস্তা চুক্তি। জি, অভয়নুর কি একটু জানতে চাই, আজকে মানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এক, আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক, বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক। আমি একটু জানতে চাই যে আজকে মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশে ভারতের সহযোগিতা তিনি কামনা করেছেন। এই যে 10 বছর ধরে নরেন্দ্র মোদী ক্ষমতায়, বাংলাদেশের নির্বাচন নিয়ে যে আলোচনা সমালোচনা, সামনে এই জায়গাটাই মানে ভারতের ভূমিকা কেমন, কোনো রকম পরিবর্তন হবে বলে আপনার মনে হয় কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহ-আলোচক। মানে যেই কথাটা আপনি বললেন তাতে মনে হচ্ছে যে মির্জা ফখরুলের ভাষায় যেটা বলা যাচ্ছে যে ওনার কথাটা বলছে যে বাংলাদেশের গণতন্ত্র নাই, মানে একটা গণতান্ত্রিক দেশ, প্রতিবেশী দেশ, বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এবং সেই দেশে একটা সুপার গণতান্ত্রিক রিফ্লেকশন আমরা পেয়েছি এই নির্বাচনের মধ্য দিয়ে। যদি আমরা বলি কিভাবে, একটু কথা বলি আপনাকে। জি জি, যদি এইখানে আসি যে ভারতের যে নির্বাচনটা আমাদেরকে কি বার্তা দেয়, প্রথম আসতে হবে সেখানে। ভারতের সাথে সম্পর্ক সেটা বহু পুরনো, সেকেন্ডারি, ওখানে আমি পরে আসি। প্রাইমারি যে বিষয়টা, ভারতের নির্বাচন আমাদেরকে কি বার্তা দিলে এবার। জি জি, আপনি লক্ষ্য করে দেখবেন আমরা যে নির্বাচনটা করেছি 2024-এর 7ই জানুয়ারি, সেটা কিন্তু আমরা নির্বাচনটা করছি এইভাবে একটা দলকে 3টা ভাগ করেছি, ট্রাক, ঈগল অ্যান্ড নৌকা, এবং সেটাকে ঢালাও বা ফলাও করে আমরা বলেছি গণতন্ত্র, এবং গণতন্ত্রের সংজ্ঞাই চেঞ্জ করে ফেলেছি, এবং বিশ্বে আমরা নতুন মডেল দিয়েছি। মানে ভাবটা এরকম, এটা যদি গ্রহণযোগ্য মডেল হইতো, আমি কথার কথা হাইপোথেটিক্যালি বলতেছি, এটা ভারতের সাথে যায় না, কিন্তু এটা যদি গণতন্ত্রের মডেলই হইতো, একমাত্র মডেল এবং সুন্দর মডেল যেটা বলছে এই নির্বাচন বাংলাদেশের জন্মের পরের সেরা নির্বাচন, তাহলে ভারত কি বুঝে না বিজেপিকে 3 ভাগ করে নির্বাচন করা? তারা কি তা করছে? তাদের নির্বাচন, এই যে নির্বাচনটা করছে সবাই অংশগ্রহণ করছে, সেই পরিস্থিতি, অর্থাৎ নির্বাচনের জন্য কতগুলো বিষয়, কতগুলো অর্গান খুব জরুরি। একটা হলো স্বাধীন নির্বাচন কমিশন, তার সাথে রিলেভেন্ট আসেন, প্রবলেম হলে মানুষ ইভেনচুয়ালি গিয়ে সবশেষে গিয়ে পৌঁছাবে বিচার বিভাগ। এই যে প্রতিষ্ঠানগুলা স্টিল পিরামিডের মতো দাঁড়িয়ে আছে ভারতে। আর অনেকগুলো ফ্যাক্টর, একটা হচ্ছে যে বিরোধী দলগুলোর সঙ্গে যে আস্থা বিশ্বাস সম্পর্ক নির্বাচন নিয়ে, এবং তারা তো বলছে না যে এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে। দেখেন যে মানে নির্বাচিত হওয়ার পরে উনি রিজাইন করলেন, সেটা করুক, রিজাইন করুক, কি সেই জায়গাটাই। জি, আমি যেটা বলছি, এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা থাকার কারণেই কিন্তু সব দল নির্বাচনে যাচ্ছে। আপনি জিনিসটা বুঝেন, ইভিএম মেশিনে নির্বাচন করলো, জি, একটা দুইটা না, 14, 19 এবং 24। আচ্ছা, ইভিএম মেশিন তো ম্যানমেড, এটা কেউ ম্যানিপুলেট করুক কি না করুক, ইচ্ছা করলে করা যায়, এতে তো কোনো সন্দেহ নাই, যেহেতু ম্যানমেড। কিন্তু ভারত প্রমাণ করলো যে এখানে কোনো ম্যানিপুলেশন হয় না। এই যে আস্থাটা, এই আস্থার কারণে, এবং আমি মানে সৌভাগ্যবশত আমি 1 তারিখে কলকাতায় ছিলাম, দিল্লি থেকে কলকাতা যাচ্ছি, আমি যখন গাড়িতে যাচ্ছি একজন বাঙালি, তাকে বললাম তুমি ভোট দিছো? ভোট দিছি। কাকে ভোট দিছো? আমি প্রশ্ন করি নাই, করাটা ঠিক না। তখন আমি তাকে বললাম যে ইভিএম মেশিনে তো ভোট হয়, তো তুমি কি কোনো গন্ডগোল হইতে পারে মনে করো? কয় স্যার সম্ভব না। কেন? আমি যখন প্রেস করলাম তখন একটা কাগজ বেরোয়, সেই কাগজে আমি যে মার্কাটায় ভোট দিছি সেটাই বেরোয়, এবং সেটা আবার ভিতরে চলে যায়, মানে ওটা কাউন্ট করবে। কিন্তু আমি দেখলাম, এবং আমি যদি প্রতিবাদ করি সাথে সাথে কিন্তু রিয়াকশন হবে এবং বন্ধ হয়ে যাবে। এই যে আস্থার ব্যাপারটা, এই আস্থার কারণে কিন্তু সবাই অংশগ্রহণ করছে, নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং ভোটারও গেছে। এবং আসেন এবার একটা সাংঘাতিক ভোটের অ্যানালাইসিস করি। ভারতের প্রায় 100 কোটি ভোটার, মানে 97 কোটি, ধরাম তর্কের সাথে 100 কোটি ভোটার, তাতে কাস্টিং হয়েছে 61-62%, 64 কোটি, হ্যাঁ 64 হতে পারে। তাহলে আপনি চিন্তা করেন, একটা দেশে স্বাধীন যে অর্গানগুলা, তার উপরে সম্পূর্ণ আস্থা নিয়ে নির্বাচন কমিশন, ইভিএম মেশিন, সবকিছুর আস্থা নিয়ে সব দল অংশগ্রহণ করার পর ভোটার গেল মাত্র 63% বা 4%। আর আমার দেশে সরকারের আস্থা নাই ভোটারের উপর, ভোটারের আস্থা নাই সরকারের উপর, প্রতিষ্ঠানগুলো সব ধ্বংসস্তূপ। একটা দল 3 ভাগ করে ভোট করলো, তারপরে ভোটার আসলো 42%, যেটা 100 ভাগ বিতর্কিত। ভারতের মতো গণতান্ত্রিক দেশে সব দল আসার পর আসলো 64, আর আমার দেশে আসলো
একদল আসছে তাতেই 43, তার মানে বুঝাইতে চাচ্ছে তাদের ভোট তো সব আসছেই 35% রাফলি, ইন এডিশন অন্য দলের আসছে, যা অবিশ্বাস্য। মানে এই বার্তাগুলোই কিন্তু দিচ্ছে যে তোমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র আদৌ গ্রহণযোগ্য না। ভারতের ইলেকশন সিস্টেমটা আমাদেরকে সেই বার্তা দিচ্ছে। তৃতীয় দফায় যদি আপনি আসেন, এই আজকে যে ভারত যে বৃহত্তম যে মেসেজটা দিল, গণতান্ত্রিক দেশের সাকসেসফুল একটা নির্বাচন করলো, করার পর আপনি দেখেন এখন আমি কনফার্ম করে বলতে পারি বিশ্ব তাকিয়ে আছে এই দেশটার দিকে, এবং তাদের গণতন্ত্রের কাছে আমরা কনফার্ম করলো আমাদেরকে যে আমাদের দেশে গণতন্ত্র নাই। ফলে কি হচ্ছে, এটা আরেকটা সাকসেস তাদের, যে আমি দেখাইতে পারছি একটা গণতান্ত্রিক নির্বাচন প্লাস বিদেশি বিনিয়োগ বলেন, বিদেশি বিনিয়োগ বলতে মেনলি পশ্চিমা বিনিয়োগই বলছি, চায়নার বিনিয়োগ কোনো বিনিয়োগ না, এগুলো হলো বেনিয়া, ওদেরটা আলাদা। এই বিনিয়োগ আসবে এই দেশে। মানে আমি বলছি যে বার্তাটা দিচ্ছে, যদি আপনার দেশে সুস্থ গণতন্ত্র থাকে এবং সঠিক নির্বাচন হয়, আপনার টাকার চিন্তা করতে হবে না, মানে আপনি অর্থনৈতিক দৈন্যতায় পড়বেন না। মির্জা ফখরুল যেটি বলছিলেন, মানে ভারত কি করবে বাংলাদেশে, মানে ভারতকে পাশে চাও মানে কি, কি বুঝিয়েছে? এখন আসেন, ভারতকে পাশে চাওয়ার মানে হচ্ছে যে তোমার দেশে যে গণতন্ত্রটা, দ্যাট ইজ দ্য রিয়েল ডেমোক্রেসি। তুমি যদি, যেহেতু কিছুদিন আগে বাগচি সাহেব বলছেন, এদের যে পররাষ্ট্রমন্ত্রী যে মন্ত্রণালয়ের মুখপাত্র, উনি কতগুলি কথা বলতে, আমি আপনাকে কথাটা বলি সিম্পল। উনি বলছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে, তার পাশাপাশি বলছেন ভারত বাংলাদেশ সম্পর্ক অনেক উঁচুর, তার এই সম্পর্ক সব সময় আছে, থাকবে, এমন সম্পর্ক অন্য দেশের সাথে তুলনা করা যায় না। আমি এডমিট করি, কেন এডমিট করি, একটা দেশের আমার একমাত্র প্রতিবেশী আমার ভারত, আর একটু আছে নদী পার করে বার্মা, দ্যাট ইজ ইমমেটেরিয়াল। আজকে ভারতের সাথে যে আমার সুপার বন্ধুত্ব থাকে, আর ওই জায়গাটা যদি মনে করি যে এখানে ডাকাত ঢুকবে, সম্ভব না যদি ভারত আমাকে কোঅপারেট করে। সুতরাং ভারত একটা অসাধারণ প্রতিবেশী আমার, যার সাথে আমার সুসম্পর্ক, মধুর সম্পর্ক, আস্থার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক দরকার। কিন্তু আমাদেরকে বারবার বিজ্ঞাপন দিতে হয় যে ভারতের সাথে আমাদের মধুর সম্পর্ক, কিন্তু বার্মা কি একবারও বিজ্ঞাপন দিচ্ছে যে চায়নার সাথে আমার মধুর সম্পর্ক? কিন্তু সারা বিশ্ব জানে বার্মার সাথে চায়নার চরম মধুর সম্পর্ক। আপনি বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে মেয়ে যখন প্রেম করে, একে অপরকে ভালোবাসে, 20,000 ছাত্র থাকে, কাউকে গলা পিটিয়ে বলতে হয় না এক্সের সাথে ওয়াইয়ের প্রেমের মধুর সম্পর্ক, সবাই জানে, কিন্তু আমাদেরকে বলতে হয় কেন? এটা সবচেয়ে ব্যথার জায়গা। 2 নম্বর, যেহেতু উনি বলছেন আমরা জনগণের সাথে সম্পর্ক রাখবো, তাহলে সেই দেশে জনগণের যে মাইন্ডের রিফ্লেকশন, সেটার প্রতি তাদের গুরুত্ব দেওয়া উচিত। আজকে আমরা দেখতেছি বাংলাদেশের নির্বাচন নিয়ে কি কথা হয়েছে, সরকার নিয়ে আমাদের মনোভাব কি, কে কি বলছে। দেখেন, দুইটা দেশের মধ্যে সম্পর্কের সাথে চাওয়া পাওয়া থাকবে, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু বাগচি সাহেব আরও বলছেন উনি যুদ্ধ করছেন আমাদের পক্ষে। কারেক্ট, যুদ্ধ করছেন, সেটা সময়ের ঋণ, আমি কিছু দিয়ে এটা শুধরাইতে পারবো না। এই সময়ের ঋণ আপনি আমাদের একটা ব্যাড টাইমে 500 টাকা ঋণ দিচ্ছেন, হাওলাত দিচ্ছেন, আমি পরে যদি মাল্টিমিলিয়ন হইয়াও আপনি দেই, ওই সময়ের ঋণ যায় না, এই সময়ের ঋণ শুধরানো যাওয়া যায় না। কিন্তু যেহেতু ভারত আমাদেরকে নজওয়ান দিয়ে সাহায্য করছে, সব কিছু সাহায্য করছে, বাংলাদেশের গণতন্ত্র নিয়েও ভারতের সাহায্য করা উচিত। আমি এটাই মনে করি। আসবো আপনার কাছে ফণীন্দ্র সরকার, এই জায়গায় একটু জানতে চাই, কোনো রকম প্রভাব বাংলাদেশে পড়বে বলে মনে হয়? ধরেন আমাদের তো এই বিষয়গুলো ভঙ্গুর, আমাদের ভঙ্গুর বলতে আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে এখনও বিতর্ক উঠতে পারেনি, আরও খারাপ অবস্থায় নির্বাচন কমিশন, এই যে প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো নিয়ে অনেক অভিযোগ। ভারতে তো এগুলো আসলে খুব ভালোভাবে টিকে আছে, এই নির্বাচন তার প্রমাণ। ভারতের এই সব বিষয়গুলোকে বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয়? দেখেন, আমার দেশের গণতন্ত্র কিন্তু ভারত এনে দেবে না। আমাকে এই জিনিসটা মনে করতে হয়, আমার দেশের সংকট আমাদেরকে সমাধান করতে হবে। এখন সেই সমাধান করতে হলে আমাদেরকে যে পদক্ষেপটা নিতে হবে, সেই পদক্ষেপটা হচ্ছে আপনার একটা জাতীয় ঐক্যমতের সৃষ্টি করতে হবে। উনি যেটি বললেন যে ভারত একটা গণতন্ত্র, ভারত একটা বৃহত্তর গণতান্ত্রিক দেশ, এবং 1947 সালের পরে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতে কখনো অগণতান্ত্রিক সরকার ক্ষমতা আসতে পারে নাই। এই যে দীর্ঘদিন ব্যাপী 7 দফায় নির্বাচনটা হলো, এখানে কোথায় কোনো র্যাগিংয়ের কোনো সময়, এবং সকল দল এই নির্বাচনটাকে মেনে নিয়েছে এবং সকলেই বলেছে নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয়েছে। এখন আমার দেশে এরকম একটা নির্বাচন করার জন্য যে
ভারতকে সহযোগিতা করতে হবে, আমি এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত কখনো হতে পারি না। কেননা আমার দেশে কখনো বাইরের দেশের লোকেরা কখনো গণতন্ত্র ফিরিয়ে দেবে না, তারা আমাদেরকে সমালোচনা করতে পারে। এখন আমার সহ আলোচকের কথা একটা জিনিস বোঝা গেল যে ভারত যেহেতু তার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, তারা ইচ্ছা করলে যেহেতু আমাদের দেশের স্বাধীনতার তারা সহযোগিতা করছে এবং তারা ইচ্ছা করলে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা সহযোগিতা করতে পারেন। কিন্তু প্রশ্ন হলো তারা কোন অ্যাঙ্গেলে এবং কোন দৃষ্টিভঙ্গিতে সহযোগিতা করবেন। আমরা তো সবসময় একটা পক্ষ আছে ভারত যুজুর ভয় দেখেই আমাদেরকে আসতেছে যে এই ভারত যুজ আমাদের সব কিছু নিয়ে গেল। আজকে আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ ক্ষমতা আসার আগে ভারত বিরোধী রাজনীতি পক্ষ কিন্তু দীর্ঘদিন ক্ষমতা ছিল। তখন কিন্তু বলা হতো যে আওয়ামী লীগ যদি পাওয়ার আসে তাহলে ভারত এই দেশটা নিয়ে যাবে। ভারতকে এই দেশটা নিয়ে গেছে, নিয়ে কিন্তু যায়নি। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমার দেশের গণতন্ত্রকে আমাদেরই প্রতিষ্ঠা করতে হবে। এবং যেটা বললেন যে 3 দফা নির্বাচন, এই নির্বাচনে যে শুধু সরকারি দলই দায়ী নয়, একমাত্র দায়ী নয়, দায়ী সরকারি দল, কিন্তু একমাত্র দায়ী সরকারি দল নয়, এখানে বিরোধী পক্ষের একটা ভূমিকা আছে। আজকে যে দীর্ঘদিন যাবৎ সরকারের অনেক অঘটন, অনেক অপকর্ম, অনেক কিছুই কিন্তু আছে, আমাদের সামনে আসছে, পত্রপত্রিকা আমরা দেখছি। আপনি দেখেন যে বিরোধী দল এই কোন এজেন্ডা নিয়ে, কোন ইস্যুটাকে নিয়ে তারা জনগণকে তারা নাড়া দিতে পেরেছে। আজকে জনগণ তাদের কথা কর্ণপাত করে না। কর্ণপাত না করার পিছনে মূল কারণটা কি? তারা দেখেছে যে আমরা আগের শাসনও দেখেছি, এখনও দেখছি। সুতরাং এই জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক নেতাই যে সেইভাবে অগ্রসর হবে, কোনো রাজনৈতিক নেতৃত্বই যে সেভাবে আমাদের জন্য কাজ করবে, সেটা জনগণ বুঝে গেছে, যে কারণে জনগণ এখন রাজনৈতিক নেতাদেরকে বিশ্বাসই করে। এখন আমাদেরকেই বিশ্বাস অর্জন করতে হবে। আমার আজকে দুঃখ লাগে যে স্বাধীনতার 54 বছরে এসে এখন পর্যন্ত আমাদের নির্বাচন নিয়ে কথা বলতে হয়। এই জিনিসটাকে আমরা কেন সমাধান করতে পারি না? এই সমাধান না করার পিছনে হচ্ছে আমাদের চিন্তা চেতনার যে ঘাটতিটা। আমরা নিজেরাই গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা গণতন্ত্র কি মানে সেটা আমরা নিজেরাই, কারণ রাজনীতিরা এখন একটা অশুভ শক্তির বেড়াজালে আটকে গেছে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছে, এখান থেকে আব্দুল হান্নান রাজ্জাক আপনার কাছে আসবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্সে, ফিরছে কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনার বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে। আব্দুল হান্নান রাজ্জাকে আসতে চাই আবারও। আব্দুল হান্নান রাজ্জাক, আমি যে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, একটু আলোচনা এর আগে হয়েছে, সেটা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে ভারত থেকে বাংলাদেশ, এবার তো একটা রকম আশঙ্কা ছিল যে নির্বাচনটা কেমন হয়। বিজেপি একরকম বলেছিল যে 400 মতো আসন তারা পাবে, ফাইনালি তো কিছুই হয়নি। মানে আগের অ্যাজাম্পশনের সাথে ফলাফল আসলে কিছুই মেলেনি, উলট পালট। সেই জায়গাটাই বাংলাদেশ ভবিষ্যতে ভারতের এই সব জায়গা থেকে কোনো রকম শিক্ষা নেবে বলে মনে হয় আপনার? না, বাংলাদেশের রাজনীতি আজকে পর্যন্ত আমি যে ট্রেন্ড দেখতেছি ক্ষমতাসীনদের প্রথম ট্রেন্ড হলো যে আমি ক্ষমতার থেকে যাব না। এটা হলো প্রথম তার মানসিকতা, আমি এখান থেকে যাব না। আপনি বাংলাদেশ, এই জন্য ভারত আর বাংলাদেশ নির্বাচনের পার্থক্যটা আমি বলতেছি। ভারতের নির্বাচনের পর কিন্তু ফলাফল নির্ধারিত হয়। কেউ ভাবতে পারে নাই মোদী সাহেব যখন বলছে আমি 400 সিট পাবো, আবার INDIA, সংক্ষেপ যেটাকে ইন্ডিয়া বলে, তারা বলতেছে আমরা সরকার গঠন করব। এবং এর ভিতরে কিন্তু মনে হইতেছিল এটা সুপার কম্পিটিশন, যেটা আমরা বলি ওই যে বুথ ফেরত ফলাফল, তারপরে 2 ফেরত ফলাফল, নানান ধরনের এই সব কিছু চূড়ান্ত জরিপ কিন্তু মাঠে ছিল। এবং কে হারে কে জিতে এরকম একটা ব্যাপার ছিল। বাংলাদেশের সেটা নাই, এটা সার্টেন। আমার একটা ট্রান্সপারেন্ট বক্সে আমরা প্রধানমন্ত্রীকে ফিক্সড করে রেখে আমরা ইলেকশন করি। সুতরাং আপনি ইলেকশন কিভাবে বলবেন? এখন যদি আপনি না, এখানে তো ধরেন মানে এটার পেছনেও তো কিছু কারণ আছে। ধরেন আপনার প্রধান বিরোধী দল ক্ষমতায় নাই, একটা বড় অংশের রাজনৈতিক দলগুলো মানে ইলেকশনে যায়নি, সেক্ষেত্রে তো এটা ফিক্সড। সেইটাই তো বলতেছি, যায় নাই কেন? যেটা আগে আমি বললাম যে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, এরকম কতগুলো যে অর্গান আছে যেটার উপরে টোটাল দেশের গণতন্ত্র ডিপেন্ড করে, সেই জায়গাগুলো ভারতের সমস্ত প্রতিষ্ঠানগুলা আজও বলতে পারে পিরামিডের মতো দাঁড়িয়ে আছে, যেখানে আমরা নাই। আপনি দেখেন আমাদের ইলেকশন কমিশনার, আপনি চিফ ইলেকশন কমিশনার, সে কয়েকদিন আগে রাশিয়ার ইলেকশন দেখতে গেছে। ইজ ইট জাস্টিফাইড? তুমি বরং ভারতের ইলেকশন দেখতে যেতে। কথার কথা বলছি, তুমি ভারতের বহু ইলেকশন হয়েছে, তুমি আসার পর এই না বাই ইলেকশন অমুক তমুক বা সেই ইলেকশন সিস্টেমটা জানতে যেতে। কথার কথা আমি বলছি না উনি শুইন দেখে আসলি কইরে ফেলবে, এটা আমি বলতেছি না, সেটা আমরা আশা করি না। কারণ বাংলাদেশ এমন একটা জায়গা আছে, বিরোধী দল মাঠে দাঁড়াইতে পারে না, ধরে নিলাম তর্কের খাতিরে দাঁড়াইতে পারে না, কিন্তু আপনি অপোজ করা বলতে যা বুঝায়, সারা বাংলাদেশে 40, 50, 60টা টিভি টকশো হয়। এর ভিতরে আওয়ামীপন্থী আছে, আওয়ামী বিরোধীও আছে। আওয়ামীপন্থী যারা, আমি তাদের দোষ দিচ্ছি না, সে যেহেতু আওয়ামী ঘরনার, তাকে আওয়ামী লীগের ডিফেন্স দিতে হবে। কিন্তু আওয়ামী লীগ বিরোধী যারা কথা বলতেছে কম বেশি, সেইগুলোকে তো সরকার আমল নিতে পারত। এটাও তো এক ধরনের আন্দোলন।
সেটাকে আদৌ আমলে নিছে? আমি তো বললাম আমরা টক শো করে যে তারা হাসে, অল পাগলস আর সিটিং দেয়ার, মানে আউট অফ কাউন্ট। আপনি যদি গুরুত্ব না দেন, যেমন ধরেন এখন আসেন এই যে বাগচি সাহেব বলছেন জনগণের সাথে কাজ করবেন, আবার পাশাপাশি বলছেন বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে, তাহলে জনগণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। পাশাপাশি যদি একটা জিনিস ধরেন আপনি যে এই সরকারের সাথে কাজ করতে হবে, করবে তো, সরকারের সাথে কাজ করতেই হবে, সে বাগচি সাহেব কোক, রাজ্জাকি সাহেব কোক, XYZ করতেই হবে। কিন্তু আপনি দেখুন একটা জিনিস কল্পনা করেন তো, যেই দেশের পুলিশ চিফ সুপার বাম্পার করাপশনের হিরো, যিনি 2010 সাল থেকে বেনামিতে পাসপোর্ট, অর্থাৎ পুলিশে চাকরি করেন না, প্রাইভেট সার্ভিস করেন, সেই পাসপোর্ট ব্যবহার করে আসতেছেন, এবং সেটার গার্জিয়ানকে স্বরাষ্ট্রমন্ত্রী। আদৌ কি দেখেন নাই, জানতেন না? বেনজির সাহেবের পাসপোর্ট হইল প্রাইভেট সার্ভিসের 2010 সাল থেকে, যখন সে র্যাবের ডিজি, হয় র্যাবের ডিজি অথবা পুলিশ কমিশনার। এখন সেই যেই দেশের দুর্নীতিবাদিনী, তারপর যদি আসলে আর্মি চিফ, দুইটা চিফ বলছি আমি, এই দুইটা চিফের করাপশন যদি মানেন, তাইলে আপনি কি চিন্তা করবেন যে এই দেশটার গণতন্ত্রের ফলাফল, এই গণতান্ত্রিক সরকারই তো আছে সোকল্ড, তাদের তো ফল এই ফসলেরা। এরপরে যে আমি একদম বিচারপতিকে নিয়ে আসি, চিফ জাস্টিস সিনহা সাহেব, তার বিরুদ্ধে অভিযোগ সেও দুর্নীতি করছে। কিন্তু তাহলে দেখেন তিনটা চিফ, তো আমি দেশে কি গণতন্ত্র পেলাম যেই দেশে এইটা। এখন ভারত সরকার এইরকম একটা সরকারের সাথে যদি কাজ করে, মানে কাজ করবে কিভাবে, নাম্বার ওয়ান, তাহলে আস্থার সম্পর্ক তো ভারতেরও থাকবে না বাংলাদেশের সাথে। কথার কথা বলছি। অনেক ধন্যবাদ। ফণীন্দ্র সরকার, একটু আসি আপনার কাছ থেকে। সেটি হচ্ছে যে বেশ কিছু ইস্যু আছে ভারতের সঙ্গে বাংলাদেশের। প্রধান বিষয় হচ্ছে পানির হিস্যা, 2 নম্বর হচ্ছে বর্ডার, সীমান্ত সুরক্ষার জায়গাটা। এই দুই জায়গায় কোন রকম অগ্রগতি দেখেন কিনা সামনে নতুন সরকারের সাথে? আমি ইতিবাচক তিস্তা চুক্তি যেটি আমরা সবার আগে বলি, কারণ হচ্ছে আমাদের হিস্টোরিটা আগে জানতে হবে। বাংলাদেশ ভারত সম্পর্কে গতি প্রকৃতি অনেক সময় বদলে যায়, আর এর পিছনে যে কারণগুলো, আমরা মৌলিক কারণগুলো কখনো চিহ্নিত করতে পারি না। আজকে যে আপনার প্রথম তো ভাই আমি বলেছি যে তিস্তা চুক্তিটা বেসিক্যালি কোনো ইস্যু হিসাবে এটাকে জিয়ে রাখা হয়েছে, এবং দুই দেশেরই এটা নিয়ে রাজনীতি করতে হবে। দেন এই বিষয়টা, তিস্তা চুক্তিটা হবে কার সঙ্গে? তিস্তা চুক্তিটা তো ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে হবে, এটা তো মমতার সঙ্গে হবে না। কিন্তু আমরা সেটা জানি, আমাদের এখানে প্রচার আছে যে মমতা ব্যানার্জি রাজি হচ্ছে না বলে তিস্তা চুক্তিটা বাংলাদেশের সঙ্গে হচ্ছে না, কারণ ওদেশের আইন আছে যে বাংলাদেশ ভারত সম্পর্কে তিস্তা চুক্তি একটা বড় ইস্যু, এবং এটা ইচ্ছা করলে নরেন্দ্র মোদী, দুই দেশের প্রধানমন্ত্রী মিলে এই চুক্তিটা তারা সেরে ফেলতে পারে। কিন্তু ওই দেশের আইনে নাকি আছে যে যে দেশের উপর দিয়ে নদীটা প্রবাহিত হয়েছে তাদের একটা অনুসমর্থন দরকার, সেখানে মমতা ব্যানার্জি একটা ফ্যাক্টর। এখন মমতা ব্যানার্জি তার রাজনীতিটা করবে, কারণ তিস্তার জল দিয়ে তারা কি কি করবে না করবে সেটা তাদের একটা পরিকল্পনা আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, চুক্তিটা যেহেতু দিল্লির সাথে হবে, তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট এবং দিল্লি গভর্নমেন্ট তারা সেই আইনটা পরিবর্তন করতে পারে যে অনুসমর্থনের কোনো প্রয়োজন না, আমরা চুক্তিটা সেরে ফেলতে পারি। সেটা তারা করছে না, কারণ ইতিপূর্বে তো এই নির্বাচনের সময় মোদি মেজরিটি আসন পায়নি, কিন্তু এর আগের নির্বাচনে তো মোদির মেজরিটি আসন ছিল। তখন কেন তিস্তা চুক্তিটা হয়নি? আসলে কি তিস্তার জল শুধু ঘোলা করা হচ্ছে। এখন যে কথাটি এই মুহূর্তে আপনি বললেন যে আগামী দিনে এই তিস্তা চুক্তি নিয়ে আমরা কি আশা করতে পারি, হবে কিনা, পানির হিস্সা পাবো কিনা? আমি তো মনে করি যে পানির হিস্সা, আমরা কি হিস্সা থেকে বঞ্চিত আছি কিনা আমাকে দেখতে হবে, আমাকে মূল জিনিসটা দেখতে হবে। আমরা যে খামাখা একটা দেশকে, ভারত তার রাজনীতিটা সে করবে, এবং ভারতকে আপনি বুঝতে হবে যে তার দেশের স্বার্থ ছাড়া তো সে কিছু দেখবে না। এখন আমাদের এই দ্বিপাক্ষিক সম্পর্কটাকে আরও বেশি এগিয়ে নেওয়ার জন্য, এদের সাস্টেনেবল করার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেই পদক্ষেপগুলো বেসিক্যালি আমরাই নিতে ব্যর্থ হয়েছি। আমরা শুধুমাত্র, দাদা যেটা বললেন, আমরা যেটা আমাদের শুধুমাত্র ওই ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে, আমরা যে আমাদের ক্ষমতায় থাকতে হবে, ভারত সমর্থন দিলে আমরা ক্ষমতায় থাকতে পারি, এই ধারণা থেকে আমাদের সরে আসতে হবে। কিন্তু এই যে যেটি কিন্তু ভারতের মানে সমর্থন বিষয়টা আমি বাদ দিলাম, কিন্তু ভারতের মনোভাব কি কোনো রকম ফ্যাক্টর হিসেবে কাজ করে বাংলাদেশের নির্বাচনে? হ্যাঁ, আমেরিকা বা ভারত যেটি বলা হয়, শুনেন, এটা বাংলাদেশের ভারতের কিছু বিষয় তো
ওপেন সিক্রেটই, সেটি হচ্ছে ভারত যে এই দেশের নির্বাচন বা রাজনীতিতে কিছু প্রভাব বিস্তার করে, খালি ভারত করবে কেন, সারা পৃথিবী না। সেই জন্য তো আমরা বলি আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদেরকে আমরা কাউকে পুরো ইন্ডিয়ান বলি, কাউকে বলি প্রো পাকিস্তানি, কাউকে বলি আমরা প্রো আমেরিকান। এই চিন্তা ভাবনাটা তো আমাদের মধ্যে আছে, আমাদের পলিটিশিয়ানদের মধ্যে আছে, কিন্তু আমাদের এই পলিটিশিয়ানদের মধ্যে থেকে এই চিন্তাটা বেড়ে যায়, কিন্তু মূল জায়গাটা আমরা হিট করি না। আমরা যে যতই আছে টকশোতে অনেক পেশাল করতে পারি, কিন্তু আজকের বাস্তবতা কি? 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে এই দেশের রাজনীতিটা যে ধারা এগিয়েছে, যে আদর্শিক যে লড়াইয়ের জায়গা থেকে আমরা সরে আসছি। কারণ আমার দেশে যদি আওয়ামী লীগ পতন হয়, পতন হলে পরে সম্পূর্ণ উল্টো একটা গভর্নমেন্ট চলে আসে, যে গভর্নমেন্টটা আপনার এন্টি স্বাধীনতা ফোর্সকে তারা প্রায়োরিটি দেয়। সেটার প্রমাণ অনেক আছে। 1975 সালের পরে বঙ্গবন্ধুকে হত্যার পরে আমরা জাতির পিতাকে আমরা মানি না, এবং জাতির পিতাকে আমরা বারবার অবমাননা করেছি, এবং এই দেশের সংবিধানকে আমরা কাটাছেড়া করেছি। আমরা গণতন্ত্র যে বলি, আমরা গণতন্ত্রের কথা, 75 সালের পরে এই দেশটা ধর্ম নিরপেক্ষতার চেতনা নিয়ে বিশ্বাস নিয়ে দেশটা স্বাধীন হয়েছে। তারপরে সেই চেতনা থেকে সরে এসে ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়া, ইসলামী মৌলবাদ ইত্যাদি দেওয়া হলো। এর পরবর্তীতে আপনার আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম কিন্তু আর পরিবর্তন করতে পারলো না। কেন পারলো না? কারণ তার ক্ষমতা দরকার। আজকে যদি শেখ হাসিনা একই দেশের সংবিধানের মধ্যে রাষ্ট্রধর্ম ইসলামও রাখবেন, আবার একই সংবিধানের মধ্যে আপনি ধর্ম নিরপেক্ষতা রাখবেন, মানে বাংলাদেশের পৃথিবীর মানুষকে পাগল নাকি? একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক। উনি তো একজন আইনজীবী, উনি বলুক যে ধর্ম নিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম ইসলাম এই দুইটা একসাথে যায় কিনা? আপনি যে কোনো একটা রাখেন, আমার ধর্ম নিরপেক্ষতার দরকার কি? আপনি রাষ্ট্রধর্মী ইসলাম রাখছেন, এটাই রাখেন, ধর্ম নিরপেক্ষতা বাদই দেন, তাহলেও মানুষ সচেতন। আমাদের এই সংবিধান রচিত হয় ডক্টর কামাল হোসেনের মতো আরও বিজ্ঞ আইনজীবীরা এই সংবিধানটা রচনা করেছিলেন। সেখানে ধর্ম নিরপেক্ষ, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। শুনেন, যে দেশের সংবিধানের মধ্যে গণতন্ত্র থাকে সেইখানে ধর্ম নিরপেক্ষতার কোনো প্রয়োজনই পড়ে না। গণতন্ত্রই হচ্ছে এক ধরনের ধর্ম নিরপেক্ষতা। যেখানে গণতন্ত্র আছে সেখানে ধর্ম নিরপেক্ষতার শব্দ ব্যবহারের কোনো প্রয়োজন নেই, আমি মনে করি। সেই জায়গায় একটা বড় সংকট, সেই জায়গায় একটা বড় সংকট। ওই সংকটের জায়গা থেকে যতদিন পর্যন্ত ওই জায়গাটা আমাদের সলিউশন না হবে, ততদিন পর্যন্ত আমাদের ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি আবারও। দর্শক, ছোট একটা বিরতির সময় হচ্ছে, আবারও কিছুক্ষণের মধ্যে ফিরছি, আছে করে সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। আহ্বান রাজ্যকে আসতে চাই। রাজ্যকে আমি একটা বিষয় একটু আলোচনায় আনতে চাই, সেটি হচ্ছে যে নির্বাচন আসলে এই যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক, বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক, বিজেপি ক্ষমতাসীন দলের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক, ভারতের ক্ষমতাসীন দলের সাথে বিএনপির সম্পর্ক, এই জায়গায় মানে পার্থক্যের জায়গাগুলো কী কী দেখেন? এবং আপনাকে মনে হয় যে বিএনপির এন্ড থেকে এই জায়গাগুলো কোনো রকম ডেভেলপমেন্টের জায়গা দেখেন বাংলাদেশে? একটু তফাৎ আমি দেখি। বিষয়টা হচ্ছে কীরকম আমি বলি। আপনি যদি প্রাইমারি এমনি নর্মালি বলতে চান, তাহলে কি হবে? প্রতিবেশীর সাথে সবার সুসম্পর্ক রাখতে হয়, এটা ভাইস ভার্সা। আমিও রাখবো, তারাও রাখবে। তো কালকে বিএনপি ওই চিন্তা করে যে আমি ক্ষমতা আসলে আমার ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে, আওয়ামী লীগও চিন্তা করে ভারতের সাথে সুসম্পর্ক। কিন্তু আপনি ঐতিহাসিক হিস্ট্রিক্যালি যদি আমরা যাই, তাহলে কিন্তু নারীর সম্পর্ক হইল আওয়ামী লীগ সরকারের সাথে। এবং প্রণব মুখার্জি ছিল সেখানে সবচেয়ে বড় ব্রিজ বিটুইন মানে বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধী, এর মাঝখানের ব্রিজটা ছিল ইনফ্যাক্ট প্রণব মুখার্জি। এটা ভাষাগত ব্যাপার হোক আর যাই হোক। তো এই যে নারীর সম্পর্ক হয়ে গেছে, সেখান কি হয়, মানে আপনার নিজের আত্মীয় মামার সম্পর্কে, এমন একটা মামা যাকে আপনি ভাল লাগে না, আবার ফিরে আসে ঘরে, আবার অ্যাকসেপ্ট করেন, মামা ডাকেন। এই যে মানে এই যে রিলেশনটা, এটা কিন্তু ইন্ডিয়ার সাথে আওয়ামী লীগের আছে। পাশাপাশি আবার এটাই কি একটা বড় ফ্যাক্টর? না, একটা ফ্যাক্টর, ওয়ান অফ দ্য ফ্যাক্টর। কিন্তু সেকেন্ডারি যদি আপনি এখন আসেন, যে একটা ডিপ্লোমেসিতে একটা এই যে ভারত আস্থাটা পায়, আস্থা পায় না, আমি বলছি ডিপ্লোমেসিতে যদি আবার আসেন, এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড। এখন আমার সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এখানে আবার ডাউট তৈরি হয়। কেন? আমি ভারতের সাথেও সম্পর্ক রাখবো বন্ধুত্ব, আমি চায়নার সাথেও রাখবো বন্ধুত্ব। ভারত আর চায়না আবার এই আসপেক্টে বনে না, যে জন্য বলা হয় ডিপ্লোমেসিতে আমার যার এনিমি হবে, সে যদি আপনার এনিমি হয়, দেন ইউ আর মাই ফ্রেন্ড। কিন্তু এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড, এই কারণে বলা হচ্ছে। কিন্তু এখানে যখন আপনার এনিমি আমার ফ্রেন্ড হবে, তখন তো আপনার সাথে আমার একটা মিসট্রাস্টের সম্পর্ক থাকবে। এটা গেল একটা আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে। আবার যদি বিএনপির বেলায় আনেন, বিএনপির বেলায় হিস্ট্রিক্যালের কোনো সম্পর্কই নাই। সুতরাং তারপরে যে সমস্ত অ্যাক্টিভিটিস, তাতে ওই আস্থার জায়গাটা নাই। এখন যদি বলেন কাউকে কি 100% বিশ্বাস করে, নো, কারণ ইটস এ গেম অফ বেনিফিট। আপনি রাজনৈতিক খেলা বলে, এখানে কেউ প্রেম করতে আসে নাই।
এর ভিতর থেকে যতটুকু আজকে যেমন উনি তিস্তা নদীর কথা বলছে, এটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার। আপনি দেখেন এই মোদী সরকার কিন্তু মাত্র 72 ঘন্টায় বলতে গেলে 72 বছরের পুরনো যে সমস্যা, ছিটমহল সমস্যা সমাধান করতে পেরেছে। এটা রাজনৈতিক সদিচ্ছা ছিল বলে, এবং এই রাজনৈতিক সদিচ্ছা রাখতে হবে এবং একটা জায়গায় একটা আস্থার সম্পর্ক রাখতে হবে। আমার মনে হয় সেই জায়গাটায় ভারত বাংলাদেশ এখনো গ্যাপ আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরেকটা কথা বলি, যেই ব্যক্তি, নারী পুরুষ কোনো ফ্যাক্টর নয়, ক্ষমতা এবং টাকা দুইটা লোভী হয়, সে আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না। এই জায়গাটায় আমরা ব্যর্থ আছি, কারণ আমরা যারা পাওয়ারে আছি তারা পাওয়ারের লোভ, টাকার লোভ, এই দুইটা লোভ যার আছে তাকে দেশপ্রেমিক হিসেবে ট্রাস্ট করাটা আমার কাছে ডিফিকাল্ট। অনেক ধন্যবাদ ফণীন্দ্র সরকার। প্রত্যাশার জায়গাটা ভারত বাংলাদেশ সম্পর্কের জায়গা। দেখেন, ওই কূটনীতিতে স্থায়ী বন্ধু স্থায়ী শত্রু বলে কিন্তু কোনো কথা নেই। আজকে যদি হিস্টোরিক্যাল দেখি যে চীন কিন্তু আমাদের আপনার গিয়া স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের বিরোধিতা করেছিল, এবং বঙ্গবন্ধু নিহত হওয়ার কয়েকদিন পরে অর্থাৎ 30 তারিখে তারা আমাদেরকে দিয়েছিল, মানে আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল। সেই চীনের সঙ্গে আমাদের কিন্তু এখন বন্ধুত্ব হয়ে গেছে। আমরা বলি যে উন্নয়ন সহযোগী দেশ সঙ্গে, কিন্তু সবচেয়ে ভালো বন্ধুত্ব হচ্ছে আমাদের ভারতের সঙ্গে। আমরা সবসময় বলে আসতেছি যে কথাটা আমরা বলতে চাচ্ছি যে এখানে যদি ধরেন কোনো কারণে যে কোনোদিন যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি কিন্তু একই কথা বলবে যে ভারত আমাদের অন্যতম বন্ধু রাষ্ট্র এবং ভারতের সঙ্গে আমাদেরকে এইভাবে চলতে হবে। বিএনপি আজকে আওয়ামী লীগ যে কথা বলছে এই কথা বিএনপি ক্ষমতা আসলে বিএনপি এই কথাই বলবে। সুতরাং আমাদের প্রতিবেশী একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ককে অটুট রাখতে হবে। এই শাশ্বত সত্যের উপর দাঁড়িয়ে, এটা আপেক্ষিক সত্য নয়, এটা উন্নতর সত্য। ভারতের কাছ থেকে আমরা কি কি শিখবো, কি কি নেব, এবং ভারতের কাছ থেকে এই নির্বাচনের পরে আমরা কি কি শিখবো বলতেছেন, কি কি নেওয়া উচিত? হ্যাঁ, ভারতের কাছ থেকে ভারতের আইডিওলজিটা আমাদেরকে নিতে হবে, এবং ভারত যেটা চায় সেটাই যে আমাদের দিতে হবে তা না। আমাদের চাওয়াবার যে একটা বিষয়টা আছে সেখানে আমাদের একটু মীমাংসা করতে হবে। এখন যদি মনে করেন যে আমরা এখানে ডিপ্লোমেসিতে যে ভারতকে শুধু আমরা দিয়ে যাব তা না, ভারত থেকে আমাদের আনতে হবে। এবং ভারতে উনি যেটা বললেন যে সবকিছু রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে। এক মিনিট করে একটা বিষয়, সেটা হচ্ছে এই নির্বাচন থেকে বাংলাদেশ কি নিতে পারে? এই নির্বাচন বাংলাদেশ এইটাই নিতে হবে যাতে সব দল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে পরিবেশটা দরকার, যেটা ভারতে আমরা দেখলাম, সেই পরিস্থিতি ফেরত আনার দায়িত্ব শুধুমাত্রই সরকারের। এই জায়গাটা আনতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা বিষয় আনতে হবে যে ভারতের সাথে থাকতে হবে আমাদের স্পেশাল রিলেশন, অ্যান্ড ইট শুড বি কনস্ট্যান্ট। পৃথিবীর সবার সাথে থাকবে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন। অনেক ধন্যবাদ। আমি সেটা একটা জায়গায় শুধু আমি ডিফার করতে চাই, সেটা হলো ওই জায়গায় যদি আমাদের হাত দিতে হয়, সেটি হচ্ছে আমাদের এই দেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। রাজনীতিতে আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে, যেটি 1971 সালে যে চেতনা নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ওই চেতনার জায়গায় আমাদের একটা জাতীয় ঐক্যমত তৈরি করতে হবে। সেটি হলো 75 সালে বঙ্গবন্ধুকে যে হত্যার পরে যে নীতিতে গিয়েছিল বাংলাদেশ, সেই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। বঙ্গবন্ধুকে স্বীকার করি, উনি জাতির পিতা, এটা স্বীকার করি, সকল দল রাজনৈতিক দলকে রাজনীতি করতে হবে। এটা বাংলাদেশের এখন যে আস্থা বিশ্বাসের জায়গা রাজনীতিতে, সেটা কতটা সহজ কঠিন মনে হয়? হ্যাঁ, সেটা আমার কাছে খুবই কঠিন মনে হয়, এবং সেই কঠিন জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার মনে হয়, আমি আশাবাদী ভবিষ্যতে আমাদের এই ঐক্যের জায়গাটা। অনেক ধন্যবাদ আভ্যন্তর রাজ্যকে ফণীন্দ্র সরকার, অসংখ্য ধন্যবাদ এই রাতে এই স্টুডিও থেকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখা হবে অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভারত বাংলাদেশের সম্পর্ক এই নতুন সরকারের হাত ধরে আরও অনন্য উচ্চতায় পৌঁছবে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।